আসসালামু আলাইকুম। সো লিনিয়ার অ্যালজেব্রা ইন বাংলা সিরিজের এই পর্বে আমরা শিখব হোমোজেনাস ইকুয়েশন। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব হোমোজেনাস ইকুয়েশন এবং সিস্টেম কি, তারপর গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করব যে কিভাবে হোমোজেনাস ইকুয়েশনের সলিউশন বের করতে হয়, সেই ইকুয়েশনগুলোকে কিভাবে গস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে সলভ করতে হয় সেটাও শিখব। অ্যান্ড সবার শেষে আমরা দেখব সাম আদার টাইপস অফ সলিউশন পসিবল কিনা, হোমোজেনাস ইকুয়েশনের ওরকম সলিউশন আসতে পারে কিনা সেটাও আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। তো ধরে নিলাম এটা যে কোনো একটা র্যান্ডম লিনিয়ার ইকুয়েশন। দেখতে পাচ্ছেন যে এখানে সমান সমান চিহ্নের ডান পাশে 0, 1, 2, 3 যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু যদি এমন হয় যে এই লিনিয়ার সিস্টেমের সমান সমান চিহ্নের ডান পাশে অনলি অ্যান্ড অনলি 0 বাদে অন্য কোনো সংখ্যা নেই সমান সমান চিহ্নের ডান পাশে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হোমোজেনাস সিস্টেম। অ্যান্ড এই যে ইকুয়েশনগুলো সেগুলোকে আমরা বলবো হোমোজেনাস ইকুয়েশনস। এখন এই ইকুয়েশনগুলোকে যদি আমরা সলভ করি, অর্থাৎ আমরা যদি এখানে x1 x2 থেকে সবগুলো ভেরিয়েবল ভ্যালু বের করি, তাহলে আমরা দুই রকমের সলিউশন পেতে পারি। একরকম সলিউশন হচ্ছে আমরা অনলি অ্যান্ড অনলি ট্রিভিয়াল সলিউশন পাবো, এবং আরেক প্রকার হচ্ছে আমরা ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো অ্যালং উইথ ট্রিভিয়াল সলিউশন। তো এই ট্রিভিয়াল সলিউশন কথাটা মানে কি, ট্রিভিয়াল সলিউশন এখানে কেন অনলি ট্রিভিয়াল সলিউশন পাবো, কেন এখানে ইনফাইনাইটলি মেনি, সেটা একটু বোঝার চেষ্টা করি। সো প্রথমে অনলি ট্রিভিয়াল সলিউশন এই কথাটা মানে কি সেটা একটু বোঝার চেষ্টা করি একটা এক্সাম্পলের মাধ্যমে। তা আমরা যদি সামহাও এই ইকুয়েশনটা সলভ করি, আমরা দেখব যে এর সলিউশন হচ্ছে 0,0। এখন এই সলিউশন তো আমরা পরে দেখব গস জর্ডানের মাধ্যমে কীভাবে বের করতে হয়। এখন আমরা দেখি একটু গ্রাফের মাধ্যমে কিভাবে এটা বোঝা যায় যে কী জন্য এটার সলিউশন হচ্ছে 0,0। আমরা যদি প্রথম ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি, আমরা দেখব প্রথম ইকুয়েশনটা y = 5x। ঠিক একইভাবে দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে y = x। আমরা যদি প্রথম ইকুয়েশনটা ড্র করি x y তলে, আমরা দেখব প্রথম ইকুয়েশনটা হচ্ছে একটা মূল বিন্দুগামী ইকুয়েশন। ঠিক একইভাবে দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে একটা মূল বিন্দুগামী ইকুয়েশন। আর আমরা খেয়াল করে দেখব যে দুটো ইকুয়েশনের ছেদবিন্দু বা কমন পয়েন্ট হচ্ছে অরিজিন, যেখানে x এবং y এর ভ্যালু হচ্ছে 0 and 0, অ্যান্ড এই জন্যই এই সিস্টেমের সলিউশন হচ্ছে 0,0, অ্যান্ড এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিভিয়াল সলিউশন। এখন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে অনলি ট্রিভিয়াল সলিউশন, অর্থাৎ আপনি অনলি 0,0 পাবেন। কেন? চিত্র থেকেই বুঝতে পাচ্ছেন যে এখানে ছেদবিন্দু দুটো রেখা অনলি অ্যান্ড অনলি মূল বিন্দুতে ছেদ করেছে, অন্য কোনো জায়গায় ছেদ করেনি, তাই আপনি অনলি ট্রিভিয়াল সলিউশন পেয়েছেন, অর্থাৎ অনলি 0,0 পেয়েছেন, আর কোনো সলিউশন পাননি। ওয়েল, আমরা এখন 3 ডাইমেনশনে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই ইকুয়েশনের সলিউশন কিভাবে 0,0,0 হয়, তো আমি যদি আবারও একটু এই গ্রাফটা আঁকার চেষ্টা করি, আমরা দেখব যে এই ইকুয়েশন, এখানে 3টা ইকুয়েশন আছে, এই 3টা ইকুয়েশনই হচ্ছে এক একটা প্লেনের ইকুয়েশন। আমরা যদি 3 ডাইমেনশনে বা অর্থাৎ এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে এই 3টা ইকুয়েশনকে ড্র করি, আমরা দেখব সবগুলাই প্লেনের ইকুয়েশন। অ্যান্ড সেকেন্ডলি, এই সবগুলোই কিন্তু মূল বিন্দুগামী ইকুয়েশন। কেন মূল বিন্দুগামী ইকুয়েশন? কারণ আপনি দেখতে পাচ্ছেন সমান সমান চিহ্নের ডান পাশে 0 আছে। 0 থাকার কারণে প্রত্যেকটা ইকুয়েশন মূল বিন্দুগামী ইকুয়েশন। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন অনলি অ্যান্ড অনলি মূল বিন্দুতেই 3টা প্লেন ছেদ করেছে, আর কোনো কমন পয়েন্ট এদের নেই, তাই আমরা এখানে অনলি অ্যান্ড অনলি ওয়ান সলিউশন পেয়েছি, যা কিনা 0,0,0। ওয়েল, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আমরা কিভাবে পেতে পারি। সো আবার আমরা অন্য ধরনের একটা ইকুয়েশন নিয়ে কাজ করি। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে 5x - y = 0, 10x - 2y = 0। যারা আপনারা মনোযোগী তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম, তাই না? আপনি এই ইকুয়েশনকে 2 দিয়ে ভাগ দিলেই কিন্তু এই ইকুয়েশনটা ফেরত পাবেন। অ্যান্ড খেয়াল করে দেখুন, আপনি যদি সামহাও এই ইকুয়েশনগুলোকে সলভ করেন, আপনি পাবেন ইনফাইনাইটলি মেনি সলিউশন। অর্থাৎ এখানে আপনি অবশ্যই ট্রিভিয়াল সলিউশন তো পাবেনই, এখানে তো ইনফাইনাইট সলিউশন আছে, একটা সলিউশন তো অবশ্যই 0,0 হবেই, বাট এখানে আপনি ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবেন। কীভাবে এটা তো আমরা পরে দেখবই, বাট আপাতত আমরা গ্রাফের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি।
ওয়েল, তো আমরা যদি প্রথম ইকুয়েশনটাকে ড্র করি আমরা দেখব y ইজ ইকুয়াল টু 5x, যে রেখাটা দেখতে অ্যাকচুয়ালি এরকম। সেটা হচ্ছে 1 নং রেখা। আমরা যদি দ্বিতীয় রেখাটাও ড্র করি অর্থাৎ 2y ইজ ইকুয়াল টু 10x, আমরা দেখব এটাও সেম রেখা, অর্থাৎ 2 নং রেখা এবং 1 নং রেখা একে অপরের উপরে ছেদ করবে। কি জন্য? আপনি এই যে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ দিলেই আবার এই ইকুয়েশনটা ফেরত পাবেন, অর্থাৎ এই দুইটা ইকুয়েশন অ্যাকচুয়ালি সেম রেখাকে রিপ্রেজেন্ট করে। ওয়েল, সো এখন আমরা দেখি এখানে কমন পয়েন্ট কোনগুলো। যেহেতু দুটো রেখা একে অপরকে ওভারল্যাপ করেছে, তাহলে আমরা বলতে পারি মূল বিন্দুতে তো এদের কমন পয়েন্ট আছেই, পাশাপাশি এদের কমন পয়েন্ট, এই দুটো ইকুয়েশনের কমন পয়েন্ট একদম সব জায়গায় আছে, অর্থাৎ এই রেখার উপরে ইনফিনিটি সংখ্যক পয়েন্টেই এদের কমন পয়েন্ট আছে। তাই আমরা বলতে পারি যে এক্স এবং ওয়াই হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশনস অ্যালং উইথ ট্রিভিয়াল সলিউশন, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে মূল বিন্দুতেও কিন্তু এদের একটা কমন পয়েন্ট আছে। ঠিক একইভাবে যদি 3 ডাইমেনশনে আমরা খেয়াল করি, যে ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু 0 0 0 3 ডাইমেনশনে, এন্ড আপনি দেখতে পাচ্ছেন যে 0 0 0 বাদ দিয়েও এদের কিন্তু আরও অনেক সলিউশন আছে, আরও অনেক কমন পয়েন্ট আছে। তাই এদের সলিউশন হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন, অবশ্যই অ্যালং উইথ ট্রিভিয়াল সলিউশন, কারণ ইনফাইনাইট সলিউশনের মধ্যে একটা সলিউশন হচ্ছে 0 0 0। তো আমরা বুঝতে পারলাম যে হোমোজেনাস ইকুয়েশনের 2 রকম সলিউশন হতে পারে, অনলি ট্রিভিয়াল অর্থাৎ অনলি মূল বিন্দুতে তারা ছেদ করবে, অ্যান্ড দ্বিতীয় প্রকার হচ্ছে মূল বিন্দুতে তারা ছেদ করবেই, পাশাপাশি অন্যান্য বিন্দুতেও তারা ছেদ করবে বা কমন পয়েন্ট থাকবে। ওয়েল, আমরা এখন একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এখন আমরা গস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে এই কোশ্চেনটা সলভ করব। সেই কোশ্চেনটা সলভ করার জন্যই অবশ্যই প্রথমে আমাদেরকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বের করতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্স বের করার সিস্টেম আপনারা সবাই জানেন, যে x1-এর যেই সহগ আছে, x1-এর যে সহগ আছে তাকে এই জায়গায় লিখতে হবে, তারপর x2-এর সহগগুলোকে এই জায়গায় লিখতে হবে, তারপর একইভাবে x3 x4 x5 x6 সহগগুলোকে লিখতে হবে, তারপর সমান সমান চিহ্নের ডান পাশে যা আছে তাদেরকে এই কলাম বরাবর লিখতে হবে। ওয়েল, সো না এখন আমাদের উদ্দেশ্য থাকবে এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে সামহাউ রিডিউসড রো এশিলন ফর্মে নিয়ে যাওয়া। ওয়েল, সো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা এই কাজটা করতে পারি। ওকে, সো আমরা এখন এটাকে সলভ করব। ওকে, সো আমরা দেখি কিভাবে এটাকে সলভ করা যায়। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে আমাদের সেই এটাই হচ্ছে আমাদের সেই অগমেন্টেড ম্যাট্রিক্স। তো আমাদের উদ্দেশ্য থাকবে এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে সামহাউ রিডিউসড রো এশিলন ফর্মে নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা যে কাজটা করব প্রথমে আমরা প্রত্যেক রোয়ের লিডিং 1কে ফাইন্ড আউট করব, তারপরে এই লিডিং 1-এর নিচে সব কিছুকে আমরা 0 বানিয়ে ফেলব। ওয়েল, সো আমরা দেখি প্রথম ইকুয়েশনে অলরেডি একটা লিডিং 1 আছে প্রথম রোয়ের, এই যে এটা হচ্ছে প্রথম রোয়ের যে প্রথম 1 সেটাই হচ্ছে লিডিং 1। সো অলরেডি একটা লিডিং 1 আছে, কিন্তু এই লিডিং 1-এর নিচে সব কিছু কিন্তু 0 নেই, আমাদের 0 বানাতে হবে। সো আমরা কীভাবে 0 বানাবো? আমরা যদি রো 2 থেকে 2 ইন্টু রো 1 করি, অ্যান্ড যে রেজাল্ট ওটাকে যদি আমরা আবার রো 2তেই বসিয়ে দেই, তাহলে আমরা দেখব যে এখানে একটা 0 চলে আসছে। সো আমরা দেখি, এই তো এখানে একটা 0 চলে আসছে। তারপর আমরা যদি তৃতীয় রোয়ের দিকে তাকাই, আমরা দেখব যে তৃতীয় রোতে অলরেডি একটা 0 আছে। সো এটাকে আর কষ্ট করে 0 বানানোর দরকার নেই। আমরা চতুর্থ রোয়ের দিকে তাকাই। সো আমরা যদি রো 4 থেকে 2 ইন্টু রো 1 করি, এরপর সেই রেজাল্ট ওটাকে আবার রো 4-এই বসিয়ে দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানেও একটা 0 চলে আসবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখন 1-এর এই লিডিং 1-এর নিচে সবগুলো কিন্তু 0 হয়ে গেছে। মাথায় রাখবেন অবশ্যই লিডিং 1 যেই রোতে আছে সেগুলো দিয়েই কিন্তু বিয়োগ করে আপনাদেরকে
জিরো আনতে হবে, অন্য কিছু দিয়ে কিন্তু বিয়োগ করে জিরো আনলে আপনারাই বিপদে পড়ে যাবেন, হবে কিন্তু হারিয়ে যাবেন, ঠিক আছে। ওয়েল, সো এখন দেখি আমাদের প্রথম রোয়ের কাজ শেষ। এখন দ্বিতীয় রোয়ের দিকে তাকাই, এখানে জিরো আছে, জিরো আছে, এরপরে একটা নন জিরো সংখ্যা আছে -1, কিন্তু এখানে তো আমার -1 থাকলে হবে না, আমাদের একটা লিডিং 1 লাগবে। তাহলে আমি কি করব, আমি যে কাজটা করব যে রো টুকে আমি গুণ দিব অথবা ভাগ দিব -1 দ্বারা, অ্যান্ড যে রেজাল্ট ওইটাকে আবার আমি রো টুকেতেই রাখবো, তাহলে আমি একটা নতুন রো 2 পাবো। অ্যান্ড আপনি দেখবেন যে এখানে একটা লিডিং 1 চলে আসছে, এই তো। এখন আমাদের কাজ হবে এই লিডিং 1 দিয়ে নিচে সবগুলোকে জিরো বানানো। তো ঝটপট করে ফেলি, এই যে রো 3তে 5 আছে না, 5 তো থাকতে পারবে না, সো রো 3 থেকে আমরা বিয়োগ দিব 5 ইন্টু রো 2, দেখতে পাচ্ছেন লিডিং 1 যেই রোতে আছে সেটা দিয়েই কিন্তু আমরা বিয়োগ দিয়ে নতুন রো 3 পাচ্ছি, তাহলে এই 5-এর জায়গায় চলে আসবে 0। এরপর আমরা এটাকেও 0 বানাবো, কিভাবে, আমরা রো 4 থেকে 4 ইন্টু রো 2 বিয়োগ দিব, অর্থাৎ লিডিং 1 যে রোতে আছে সেটা দিয়েই বিয়োগ দিব, অ্যান্ড যে রেজাল্ট ওটাকে আবার রো 4-এই বসিয়ে দিব, তাহলে একটা নতুন রো 4 পাবো, এই 1-এর নিচে সবগুলো 0। এখন দেখতে পাচ্ছেন যে তৃতীয় রোতে সব কিছু 0 0 চলে আসছে, এটা আমরা চাই না। আর চতুর্থ রোতে দেখুন একটা 6 আছে, সো আমরা চাই কি যেই রোতে সবগুলো সংখ্যা 0 0 সেটাকে নিচে নামিয়ে দেই। তো আমি একটা কাজ করি, এই যে তৃতীয় রোকে এই যে এই রোটাকে আমরা একেবারে নিচে নামিয়ে দিলাম, এই তো 4 নাম্বার রোতে 0 0, আর যে একদম এই লাস্টের রোটাকে আমরা 3 নাম্বার রোতে নিয়ে আসলাম। ওয়েল, এখন 3 নাম্বার রোয়ের দিকে তাকাই, 0 0 0 0 0, এই দেখতে পাচ্ছি একটা নন জিরো সংখ্যা, কিন্তু না, এখানে তো আমার একটা লিডিং 1 লাগবে। তাহলে আমি কি করব, আমি রো 3-কে ভাগ দিব রো 6 দিয়ে, অ্যান্ড যে রেজাল্ট ওটাকে আবার রো 3-তেই বসিয়ে দিব, তাহলে আপনি দেখবেন যে রো 3-তে একটা লিডিং 1 চলে আসছে। ওয়েল, সো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা লিডিং 1, 1 2 এবং 3, এবং এই 3টা লিডিং 1 অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা লিডিং 1 আছে, অ্যান্ড লিডিং 1-এর নিচে আমরা সব কিছুকে সাকসেসফুলি 0 বানিয়ে ফেলেছি। কিন্তু আমাদের রিডিউসড রো এচেলন ফর্ম যেন কি, রিডিউসড রো এচেলন ফর্ম মানে কিন্তু নিচে 0 না অনলি। তো যেটা বলতেছিলাম যে রিডিউসড রো এচেলন ফর্ম মানে কিন্তু এমন না যে অনলি নিচে 0 হবে, এই লিডিং 1-এর উপরেও কিন্তু সব কিছুকে 0 বানাতে হবে, অর্থাৎ এই লিডিং 1-এর উপরে নিচে সব 0, এই লিডিং 1-এর উপরে নিচে সব কিছুকে 0 হতে হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই 1-এর উপরে 3 আছে, তাহলে উপায় কি, এই 3টাকে 0 বানাতে হবে। সো এগেইন আমি রো 2 থেকে 3 ইন্টু রো 3 করব, কারণ হচ্ছে আমি এখন কি করতে চাচ্ছি, এই লিডিং 1 অর্থাৎ রো 3-এর যে লিডিং 1 আছে সেটা দিয়ে আমি রো 2-তে একটা 0 নিয়ে আসতে চাই, তাই আমি রো 3 দ্বারাই কিন্তু বিয়োগ দিয়েছি। অর্থাৎ মাথায় রাখবেন যেখানে লিডিং 1 আছে সেই রো দিয়েই আপনি অন্যান্যগুলোকে 0 বানাবেন, অ্যান্ড যে রেজাল্ট ওটাকে আবার আমি যদি রো 2-তেই বসিয়ে দিই, তাহলে আপনি দেখবেন যে এই যে এইখানে 3-এর জায়গায় 0 চলে আসবে। ওকে, আমাদের লাস্টের লিডিং 1 নিয়ে কাজ শেষ। এখন চলুন আমরা দ্বিতীয় রোয়ের লিডিং 1 নিয়ে কাজ করি। দেখতে পাচ্ছেন এই লিডিং 1-এর নিচে -2, তাহলে আমরা কি করব, যে আমরা রো 1-এ আমরা এই রো 1-এ এখানে 0 আনতে চাই, তাহলে এই রো 1 থেকে আমরা বিয়োগ দিব, কত বিয়োগ দিব, -2 ইন্টু রো 2 বিয়োগ দিব, অ্যান্ড যে রেজাল্ট ওটাকে আবার আমরা রো 1-এই রাখবো, তাহলে আপনি দেখবেন যে এই লিডিং 1-এর উপরে একটা 0 চলে আসবে। ওয়েল, সো সব কাজ শেষ। এখন আমরা যদি আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই, সো আমরা দেখব যে আমরা সবার শেষে এরকম একটা রিডিউসড রো এচেলন ফর্ম অফ ম্যাট্রিক্স পেয়েছিলাম, যেখানে এই লিডিং 1-এর নিচে সব 0, এই লিডিং 1-এর নিচে উপরে সব 0, এবং এই লিডিং 1-এর নিচে উপরে সব কিন্তু 0। ওয়েল, 1 মিনিট, মাউস হাইলাইটটা অন করে নেই। ওকে, সো এখন একটু খেয়াল করে দেখেন যে ফ্রি ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েল, তার আগে আমি একটা কথা আগে বলে নিই যে এই কলাম মনে আছে কি না, যে এই কলামে কিন্তু সব x1-এর সহগ বা কোএফিসিয়েন্টগুলো ছিল, এখানে ছিল x2-এর, এখানে ছিল, একটু আগের স্লাইডে যাই, আপনি দেখতে পাচ্ছেন যে x1-এর
যে কোফিশিয়েন্ট তাকে এখানে বসিয়েছি, x2 এর কোফিশিয়েন্টগুলোকে এখানে বসিয়েছি। ঠিক একইভাবে আমাদের একই কাজ, এগুলো হচ্ছে সব x4 এর কোফিশিয়েন্ট, এগুলো x5 এর, এবং এগুলো হচ্ছে x6 এর কোফিশিয়েন্ট। আর সমান সমান চিহ্নের ডান পাশে যা আছে সেগুলোকে আমরা এই জায়গায় লিখেছি, তাই না? এখন আমাদের কাছে 6টা ভেরিয়েবল আছে। এই 6টা ভেরিয়েবলের মধ্যে কিছু ভেরিয়েবল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কিছু ভেরিয়েবল হচ্ছে ফ্রি ভেরিয়েবল। এখন কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ফ্রি এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে আপনি দেখবেন লিডিং ওয়ান কোথায় কোথায় আছে। আপনি দেখতে পাচ্ছেন লিডিং ওয়ান আছে এখানে, অর্থাৎ প্রথম রোতে, তাই x1 হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটা লিডিং ওয়ান আছে এই জায়গায় যা কিনা x3 এর সহগ, তাহলে আপনি ঠিক সহজে বলতে পারবেন যে x3 হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক একইভাবে এইখানে দেখতে পাচ্ছেন একটা লিডিং ওয়ান আছে যা কিনা x6 এর সহগ, সো x6 হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর বাদ বাকি যা যা আছে অর্থাৎ x2, x4 এবং x6 এগুলো হচ্ছে ফ্রি ভেরিয়েবল। কেন এরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেন এরা ফ্রি ভেরিয়েবল একটু পরেই বুঝতে পারবেন, বাট নাম শুনেই বুঝতে পারছেন যে ফ্রি, এরা স্বাধীন, এরা কারো উপরে ডিপেন্ড করে না। আর ডিপেন্ডেন্ট x1, x3, x6 এরা কারো না কারো উপরে ডিপেন্ড করে। কাদের উপরে ডিপেন্ড করে? অবভিয়াসলি এই যে স্বাধীন যারা তাদের উপরেই ডিপেন্ড করে। ওয়েল, সো আমরা দেখি কী জন্য এরকম। তো আমরা এখন যে কাজটা করব যে x1, x3 এবং x6 যেহেতু নিজেরা স্বাধীন না, অর্থাৎ আমরা এখন যে কাজটা করব প্রথমে এই x1কে আমরা এই তিনজনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। ওয়েল, সো আমরা দেখি। সো প্রথমে আমি এখানে লিখলাম x1। এখন খেয়াল করে দেখুন, আচ্ছা এটা কীভাবে করব একটু প্রথমে দেখি। আমি একটু আগে বলেছিলাম, আচ্ছা ওই পৃষ্ঠায় যাই। একটু আগে বলেছিলাম যে এগুলো হচ্ছে x1 এর কোফিশিয়েন্ট, তাহলে 1 অবভিয়াসলি x1 এর কোফিশিয়েন্ট, তো লিখি আমি এখানে 1 ইন্টু x1। তারপর 3 হচ্ছে x2 এর কোফিশিয়েন্ট, তাহলে 3 ইন্টু x2। তারপর এই 0 হচ্ছে x3 এর কোফিশিয়েন্ট, তো 0 ইন্টু x3। তারপর 4 ইন্টু x4। তারপর এই 2 হচ্ছে x5 এর কোফিশিয়েন্ট, এই 0 হচ্ছে x6 এর কোফিশিয়েন্ট, এর সমান সমান চিহ্নের ডান পাশে আছে 0। তো এখন আমি যদি এই x1কে, আমি তো অবশ্যই কী করতে চাই, x1 এর মাধ্যমে বাকিগুলোকে প্রকাশ করতে চাই, তাই না? তো আমি একটা কাজ করি, x1কে বাম পাশে লিখি অ্যান্ড এই সব কিছুকে আমি ডান পাশে নিয়ে যাই। তাহলে আমি দেখতে পাবো যে এই যে x1 ইজ ইকুয়াল টু -3x2, তারপর -4x4, তারপর এখানে কোথাও ভুল হয়েছে কি? আচ্ছা আরেকটা কথা লিখতে ভুলেই গেলাম, এটা x6 না অ্যাকচুয়ালি, এই যে ফ্রি ভেরিয়েবলের এটা x6 না, এটা অ্যাকচুয়ালি x5। সো -2 ইন্টু x5। সো খেয়াল করে দেখুন এই x1 হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড এই x2, x4 অ্যান্ড x5 হচ্ছে ফ্রি ভেরিয়েবল, অর্থাৎ আমি এই x1কে ফ্রি ভেরিয়েবলগুলোর মাধ্যমে প্রকাশ করলাম। সো এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রাখি। এরপর আমরা 2 নং রোয়ের দিকে একটু তাকাই। সো 0 হচ্ছে x1 এর সহগ, সো 0 ইন্টু x1 লেখার দরকার নাই। ঠিক একইভাবে এই 0 হচ্ছে x2 এর সহগ, তাহলে 0 ইন্টু x2 লেখার দরকার আছে? অবশ্যই না। এখান থেকে শুরু করি। এই যে x3 এর সহগ হচ্ছে 1, সো 1 ইন্টু x3। তারপর দেখতে পাচ্ছেন 2 ইন্টু x4। তারপর 0, 0 লেখার দরকার নেই, সমান সমান চিহ্নের ডান পাশে আছে 0। তাহলে দেখুন আমি x3, যেহেতু x3 হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে অবভিয়াসলি একে ফ্রি ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই x3কে আমি এই পাশে রাখলাম আর এই x4টাকে ডান পাশে নিয়ে গেলাম। খেয়াল করে দেখুন যে 2 নং ইকুয়েশনে x4 হচ্ছে একটা ফ্রি ভেরিয়েবল, এই ফ্রি ভেরিয়েবলের মাধ্যমে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করলাম। এখন আমি এই 3 নং ইকুয়েশনের দিকে তাকাই, দেখতে পাচ্ছেন সব 0, 0, 0 এর পরে এক জায়গায় যে x6, এই x6 1 ইন্টু x6 সমান সমান হচ্ছে ডান পাশে কি, সমান সমান চিহ্নের ডান পাশে 0। সো এখান থেকে আমরা বলতে পারি x6 হচ্ছে 0। এটা হচ্ছে আমি 3 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমি একটা কাজ করব, ওই যে মনে আছে কি না যে আমি এখন এইভাবে লিখব, এখানে লিখব x1, x2, x3, x4, x5 এবং x6। এবং আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে x2, x4 এবং x5
x2 x4 এবং x5 এই ফ্রি ভেরিয়েবলগুলোকে আমি আর s এবং t দ্বারা প্রকাশ করব অর্থাৎ ফ্রি ভেরিয়েবল যেগুলো আছে x2 x4 এবং x5 একটু মিলিয়ে নেই x2 x4 x5 সো x2 কে আমি প্রকাশ করব r দ্বারা x4 কে s দ্বারা এবং x5 কে আমি প্রকাশ করব t দ্বারা এই r s এবং t হচ্ছে এক একটা প্যারামিটার সো আমি দেখব যে এই প্যারামিটার গুলো দ্বারা কিভাবে সব কিছুকে প্রকাশ করা যায় ওয়েল সো এখানে কি কি আছে সো প্রথমে আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখব এন্ড এই জায়গায় আমি লিখব r তারপর আমরা দেখব যে s এর সাথে কোন ম্যাট্রিক্সটা লেখা যায় এরপর আমরা দেখব যে t এর সাথে কোন ম্যাট্রিক্সটা লেখা যায় ওয়েল তো প্রথমে আমরা x1 নিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন x1 ইজ ইকুয়াল টু -3x2 আর x2 মানে কি x2 মানে হচ্ছে r তাহলে আমি এখানে লিখতে পারি x1 ইজ ইকুয়াল টু x2 মানে হচ্ছে r x4 মানে s এবং x5 মানে হচ্ছে t তাহলে -3 -4 -2 তাহলে r এর জায়গায় আমি লিখব -3 s এর জায়গায় লিখব -4 এবং t এর জায়গায় আমি লিখব -2 ওয়েল এখন দেখি আমি x2 কে কিভাবে প্রকাশ করতে পারি দেখতে পাচ্ছেন x2 মানে সমান সমান হচ্ছে डायरेक्टली r আর r এর সহগ কত r এর সামনে মনে মনে 1 আছে তাই আমি এখানে লিখি 1 আর বাকিগুলো 0 0 এখন আমরা x3 কে প্রকাশ করার চেষ্টা করি খেয়াল করে দেখুন যে x3 সমান সমান হচ্ছে -2x2 x4 আর x4 মানে হচ্ছে s তাহলে s সো আমি একটা কাজ করি x3 সমান সমান -2s লিখি যে এখানে -2 বসিয়ে দেই আর বাকিগুলোকে 0 বসিয়ে দেই এখন দেখি x4 মানে কি s s এর আগে মনে মনে একটা 1 আছে সো s এর আগে মনে মনে আছে একটা 1 আর বাকিগুলো 0 0 এখন যদি x5 এর দিকে তাকাই x5 ও সমান সমান হচ্ছে 1 ইনটু t সো t এর আগে আমি একটা বসাবো 1 এন্ড বাকিগুলো হয়ে যাবে 0 এরপর হচ্ছে x6 সমান সমান হচ্ছে 0 তাহলে আমি কি করব সবগুলোকে 0 বসিয়ে দিব এন্ড এটাই হচ্ছে আমাদের সলিউশন অর্থাৎ এই যে আমরা যে ইকুয়েশন নিয়ে কাজ করেছিলাম সো এই ইকুয়েশনটা সলিউশন হচ্ছে অ্যাকচুয়ালি এটা আচ্ছা সো এখন আমরা কিছু অন্য জিনিস দেখব আমরা দেখেছিলাম যে হোমোজেনাস ইকুয়েশনের সলিউশনে অনলি ট্রিভিয়াল সলিউশন থাকবে অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে অ্যালং উইথ ট্রিভিয়াল সলিউশন এন্ড আমাদের আগের ম্যাথে খেয়াল করে দেখুন আমাদের কিন্তু ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে কারণ r s এবং t এর ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে তাহলে এই সলিউশনগুলো কিন্তু যে কোনো কিছু হতে পারে কিন্তু আপনি যদি r এর ভ্যালু 0 বসিয়ে দিন s এর ভ্যালু 0 বসিয়ে দিন এবং t এর ভ্যালু 0 বসিয়ে দিন হইতেই তো পারে তাই না r s এবং t এর ভ্যালু তো অবশ্যই 0 হতে পারে তখন আপনি দেখবেন যে এখানে সবকিছু 0 হয়ে যাবে এন্ড ফাইনাল সলিউশনটা হয়তো হবে 0 0 0 0 0 অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা তো ট্রিভিয়াল সলিউশন অর্থাৎ ট্রিভিয়াল সলিউশন থাকতে পারে বা ট্রিভিয়াল সলিউশনের সাথে ইনফাইনাইটলি মেনি সলিউশনও থাকতে পারে সো এই হচ্ছে আমাদের সেই দুটো কেস ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে অ্যালং উইথ ট্রিভিয়াল সলিউশন অথবা হয়তো থাকবে অনলি ট্রিভিয়াল সলিউশন ওটা নিয়ে আর ম্যাথ করিনি ওটা আপনারা ইনশাআল্লাহ পারবেন এখন আমরা দুটো কাজ করি এক হচ্ছে নো সলিউশন হওয়া কি সম্ভব কিনা আমরা দেখলাম যে অনলি ট্রিভিয়াল সলিউশন হওয়া সম্ভব ট্রিভিয়াল সলিউশনের পাশাপাশি অন্যান্য সলিউশনও পাওয়া সম্ভব কিন্তু এমন কি হতে পারে যে একটা হোমোজেনাস সিস্টেম তার কোনো সলিউশন নেই এর উত্তর হচ্ছে না সলিউশন থাকবে না এটা সম্ভবই না সলিউশন থাকতেই হবে সলিউশন থাকবে না কখন যখন আপনি দেখবেন যে ধরে নেন এটা হচ্ছে xy তল যদি দুটো রেখা একে অপরকে ছেদ না করে তাহলে আপনি দেখবেন যে দুজনের মধ্যে কোনো সলিউশন নেই কিন্তু এরা কি ছেদ না করে পারবে কারণ দুটো রেখাই তো মূল বিন্দুগামী এখানে যদি দুটো রেখা তিনটি রেখা বা চারটা রেখাই হোক যতগুলো রেখাই হোক সবগুলো রেখাই তো মূল বিন্দুতে ছেদ করবে তাই না
অথবা হয়তো এমন হতে পারে যে এই হচ্ছে একটা রেখা, আরেকটা রেখা হয়তো এর উপরেই ওভারল্যাপ করলো, আরেকটা রেখা এর উপরেই ওভারল্যাপ করলো, অর্থাৎ সলিউশন থাকবেই, একটা কমন পয়েন্ট থাকবেই, অর্থাৎ নো সলিউশন সম্ভব না। এরপর দেখি অনলি 1 2 বা 5 6 এরকম টাইপ হওয়া সম্ভব কি না, অর্থাৎ অনলি এখানে লিখতে হবে অনলি 0 0 ব্যতীত অন্য কিছু সম্ভব কি না, এর উত্তর হচ্ছে না। আচ্ছা, এই 1 2 কখন সম্ভব হতো? যদি দুইটা রেখা এইভাবে 1,2 বিন্দুতে ছেদ করত, তাহলে আমরা বলতে পারতাম যে অনলি 1 2 হচ্ছে এই সিস্টেমটা সলিউশন। কিন্তু এটা কি হওয়া সম্ভব? এর উত্তর হচ্ছে না, কারণ এই দুটো রেখা কিন্তু মূল বিন্দুগামী না। আর আমাদের হোমোজেনাস সিস্টেমকে অবশ্যই মূল বিন্দুগামী হতে হবে। সো এরা যদি মূল বিন্দুগামী হয়, এদের কখনোই সম্ভব না যে এরা 1,2 বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এদেরকে অবভিয়াসলি অলওয়েজ মূল বিন্দুতেই ছেদ করতে হবে। তাই আমরা এখান থেকেও বলতে পারি যে হোমোজেনাস সিস্টেমের যদি অনলি একটা সলিউশন থাকে, তাহলে সেটা হবে মূল বিন্দু। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে হোমোজেনাস সিস্টেমের সলিউশন এখানেও মূল বিন্দু, এখানেও মূল বিন্দু, ট্রিভিয়াল সলিউশন দুই জায়গায়। পার্থক্য হচ্ছে এখানে অনলি অ্যান্ড অনলি মূল বিন্দু, আর অন্য প্রকার সলিউশন হচ্ছে মূল বিন্দুর পাশাপাশি ইনফাইনাইট সলিউশন থাকতে পারে। সো এই হচ্ছে হোমোজেনাস ইকুয়েশনের সব কিছু। ওয়েল, থ্যাংক ইউ।